স্টুডেন্ট, আজকে আমরা পড়বো নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার। বৌদ্ধ যুগের শিক্ষার একটা অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বা এটা হচ্ছে নালন্দা মহাবিহার। আমরা পড়েছি যে বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান যে মঠ বা বিহার, অনেকগুলো বিহারকে কেন্দ্র করে একটা বড় মঠ যেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেই রকম প্রতিষ্ঠানকে বলা হয় মহাবিহার। এইরকম একটি মহাবিহার ছিল নালন্দা। নালন্দার কথা তোমরা সবাই কম বেশি শুনেছো। এটা কি, কিভাবে তৈরি হয়েছিল, কি কি এখানে পড়ানো হতো এবং তার চেয়ে বড় কথা কিভাবে ধ্বংস হলো, যদি আমরা সঠিক ইতিহাস আমাদের জানতে দেওয়াই হয় না আমাদের দেশে। এটা তো সবচেয়ে বড় দুর্ভাগ্য। কিছু সিলেক্টিভ ঐতিহাসিকগণ কিছু নির্দিষ্টভাবে পড়িয়ে গেছে সে ব্রিটিশকে গৌরবান্বিত করে, সেটাই আমরা দেখেছি। আজকের আসল সত্য নালন্দার কিছু জানবার আমরা চেষ্টা করব। এটা কোথায় অবস্থিত ছিল? সে নালন্দার ধ্বংসাবশেষ এখনো আছে আমাদের পাশের প্রতিবেশী রাজ্য বিহার। বিহারের কথা আমরা শুনেছি। সেই বিহারের পাটনার থেকে কিছুটা দূরে, প্রায় তোমার যে 95 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটি জায়গায়, যে পাটনা বিহারের রাজধানী, তার থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 95 কিলোমিটার যদি যাওয়া যায়, সেখানে একটা গ্রামের নাম আছে বড়গাঁও। এই বড়গাঁও নামক একটি গ্রামে, সেখানে নালন্দার ধ্বংসাবশেষ এখনো আছে, অর্থাৎ পাওয়া যায়। তাহলে প্রথম আমরা জানলাম কি নালন্দার অবস্থান। এইখানে নালন্দা ছিল একটা বিরাট এলাকা জুড়ে, তার এলাকা আয়তন আমরা পড়বো। এটা কে প্রতিষ্ঠা করেন? অবস্থানের পরে আসছে প্রতিষ্ঠা। নালন্দা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার কবে বা কে মানে কতদিন আগে প্রতিষ্ঠা? এটা প্রায় 300 খ্রিস্টাব্দে বুদ্ধের প্রিয় শিষ্য নাগার্জুন, এটা পয়েন্ট করে কিন্তু তোমরা লিখবে, এটা বড় প্রশ্ন হিসেবে আমি সাজেশনে দিয়েছি, আসতে পারে। প্রথমে অবস্থান, দ্বিতীয় পয়েন্ট বললাম প্রতিষ্ঠা। 300 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য নাগার্জুন এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন। এইবারে নামকরণ নিয়ে বিভিন্ন মতভেদ আছে, যে এই যে নালন্দা নামটা হয়েছে, এই 3 নম্বর পয়েন্ট তাহলে আমরা কি রাখবো? 3 নম্বর পয়েন্ট হচ্ছে নামকরণ। এই নালন্দা নামের কিছু ইতিহাস আছে। বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন যে কেন নালন্দা নামটা হয়েছে। ফাহিয়েন তার লেখায় উল্লেখ করেছেন, নালন্দার উল্লেখ কিন্তু বিভিন্ন ঐতিহাসিক এবং সেই সময় যে ফাহিয়েন, ইউয়েনসাং, এরা কিন্তু শুধু পরিব্রাজক ছিলেন না, অনেকেই এই নালন্দা মঠে পড়াশোনার জন্য বিদেশ থেকে ছাত্ররা আসতো। আমি পরে বলবো, এর খ্যাতি শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ বলতে শুধু এখনকার ভারতবর্ষ নয়, তখন ভারতবর্ষ বলতে এখনকার বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ওদিকে আফগানিস্তান, এগুলোকে ধরে নাও। এই বৃহত্তর ভারতের বাইরে চীন, মঙ্গোলিয়া, জাপান, কোরিয়া, এইসব দেশ থেকে কিন্তু ছাত্ররা পড়তে আসতো, সবাই সুযোগ পেত না, আমি পরে বলবো। সেরকমই ফাহিয়েন তার লেখায় উল্লেখ করেছেন একটি নাল নামক একটি সরোবর ছিল সেখানে, বিরাট জলাশয়। এই নাল থেকে নাম হয়েছে নালন্দা। এটা কে বলছেন? ফাহিয়েন, যে নাল নামক একটি বড় সরোবর ছিল সেখানে, সেখান থেকেই তোমার যে নাম হয়েছে নালন্দা। আবার সিং যিনি, তিনি বলেছেন যে নাগানন্দ সরোবর, নাল নয়, নাগানন্দ সরোবর বলে একটি সরোবর জলাশয়, সেইখান থেকে নাম হয়েছে নালন্দা। আবার ইউয়েনসাং যিনি, সেই ইউয়েনসাং এর বিবরণে যদি আমরা যাই, ইউয়েনসাং কিন্তু একটা অন্যরকম কথা বলেছেন। ইউয়েনসাং এর নাম তো আমরা সবাই শুনেছি নাকি? এই হিউয়েনসাং বিখ্যাত চায়না পরিব্রাজক। হিউয়েনসাং যেটা বলেছেন যে এখান থেকে অনবরত দান করা হতো। এই দান নিয়ে আবার ব্যাখ্যা আছে, যে শুধু কি এই চাল ডাল তেল নুন এই সমস্ত দান করা হতো? একদল বলছেন এইটাই দান ধ্যান করা হতো গরিব দুঃখীদের, আর বলছে না সেই দান নয়, এখানে দান হচ্ছে জ্ঞান দান করা হতো অগাধ। সেইখান থেকে এসছে নালন্দা। কিরকম? ন যোগ অলম যোগ দা, অনবরত যেখান থেকে দান করা হয়, এইটাকে যোগ করে হয় নালন্দা। ন যোগ অলম যোগ দা, নালন্দা, এখান থেকে নালন্দা কথাটা এসছে, এটা হিউয়েনসাং বলেছে। অর্থাৎ এর অর্থ যেখান থেকে অনবরত দান করা। এখানে আসলে ঐতিহাসিকরা, শিক্ষাবিদরা বলছেন যে এই দান মানে ধন দেন, দান ধ্যান নয়, এখানে দান হচ্ছে জ্ঞান। এখানে যারা তোমার যেখান থেকে যারা স্নাতক হতেন, যারা এখানে ভিক্ষু বা তোমার যে শ্রমণ হয়ে আসতেন, তাদের এত পরিমাণে জ্ঞান দান করা হতো যে সেইটাকে বোঝানোর জন্য অনবরত কোনো এখানে থামাথামির ব্যাপার ছিল না, তাই এসছে নালন্দা। ন যোগ অলম যোগ দা নালন্দা। এবার হচ্ছে কি পরের পয়েন্ট যেটা আসছে, সেটা হচ্ছে আয়তন।
সম্ভবত 5 নম্বরে তোমরা এটাকে লিখতে পারো আয়তন। নালন্দা কিন্তু বিরাট এলাকা জুড়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ, ভাবো দৈর্ঘ্য কত 1 কিলোমিটার, আর হাফ কিলোমিটার হচ্ছে তার প্রস্থ, এটা হচ্ছে বিল্ডিং, আর সমগ্র এলাকাটা 3 বর্গ কিলোমিটার। 3 বর্গ কিমি মানে ভাবছো একটা ছোটখাটো গঞ্জ বা ছোটখাটো শহর। এই টোটাল এরিয়াটা ছিল নালন্দার এরিয়া ক্যাম্পাস, আর মূল ক্যাম্পাসটা যেটা বিল্ডিংটা 1 কিলোমিটার দৈর্ঘ্য আর হাফ কিলোমিটার প্রস্থ। একবার ভাবো তো কিরকম জায়গাটা, তাহলে কতটা বড় হতে পারে নালন্দার এরিয়াটা। প্রায় 3 স্কয়ার কিলোমিটার, 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নালন্দার বিস্তার ছিল। এইবার এখানে যে এই যে এলাকা জুড়ে মূল তোমার যে 8টি ক্যাম্পাস ছিল, 8টি মূল বিল্ডিং যেখানে একাডেমিক বিভিন্ন কাজ টাজ চলতো, সেরকম 8টা বিল্ডিং, 8টা ঘর নয় কিন্তু 8টা ব্লক থাকে না বড় বড় জায়গায়, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, সেরকম 8টা ব্লক, তার মধ্যে অনেক ঘর। 8টা ঘর ভেবো না যেরকম ছোট ছোট 8টা ঘর, তা নয়, 8টা ব্লক ছিল। ভাবো কতটা তাহলে এলাকা। আর কি 8টা ব্লকের বাইরে 12টি শুধুমাত্র ছাত্রাবাস মানে হোস্টেল। এটা প্রথমেই বলেছি বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান পড়াতে, যে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব আবাসিক ছিল, ফলে নালন্দায় 12টি শুধুমাত্র হোস্টেল বা ছাত্রাবাস ছিল। শ্রমণ বা ভিক্ষু তারা এখানে থাকতো। 10,000-এর উপরে শিক্ষার্থী একটা সময় এখানে ছিল, এবং তাদের পাঠদানের জন্য প্রায় 1,000-এর মতন শিক্ষক ছিলেন সেখানে। এই এতজন থাকার কিরকম তাহলে অবস্থা ছিল। এইবার হচ্ছে পরের পয়েন্ট, যেটা প্রবেশাধিকার। কারা প্রবেশাধিকার পেত নালন্দায়? আমি আগেই বলেছি নালন্দা কি শিক্ষার প্রতিষ্ঠান? বৌদ্ধ শিক্ষা। বৌদ্ধ শিক্ষায় কোনো জাতিভেদ নেই, এখানে সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু সবাই চান্স পেত না। এখানে বললাম শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গা নয়, বিদেশ থেকে ছাত্ররা আসতো। প্রথমে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হতো। যে দাঁড় পণ্ডিত বলে একজন ছিলেন, মেন গেটে একটা পরীক্ষা দিত, তবে এন্ট্রি পাবে। সেই দাঁড় পণ্ডিতের কাছে প্রথমে পরীক্ষা দিত, তো সেখানে উত্তীর্ণ হলে তবেই প্রবেশাধিকার পেয়ে যেত। অর্থাৎ এখনকার অ্যাডমিশন টেস্ট ভেবেছো? বেশিরভাগ ছাত্র, বিভিন্ন হিউয়েনসাং, ফাইহেন এদের দলিলে দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্র অকৃতকার্য হতেন, দাঁড় পণ্ডিতের কাছে ফেল করে যেতেন। তারা আবার বিভিন্ন টোল পাঠশালা, অন্যান্য বিহারে, এটা তো মহাবিহার, অন্য বিহার বা মঠে পড়াশোনা করে আবার নিজেকে প্রস্তুত করতেন। জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা তারা আবার চেষ্টা করতেন, অনেকে সফল হয়েছেন, অনেকে সারা জীবনেও চান্স পাননি। তারা বিদেশ থেকে আসুক আর দেশ থেকে আসুক, তারা আবার কি ফিরে গেছেন নিজের কর্মস্থলে বা অন্য কোনো প্রতিষ্ঠানে। তাহলে ভাবো এইটার তাহলে কিরকম সুনাম ছিল এইখানে। এবার আসছে নালন্দায় কি কি পড়ানো হতো। প্রশ্ন তো আসে যে স্যার পাঠ্যক্রম কি? নালন্দার পাঠ্যক্রম ছিল বিরাট বিস্তৃত পাঠ্যক্রম, মানে অগাধ পাণ্ডিত্য অর্জন করার ব্যাপার ছিল এখানে। ত্রিপিটক, চতুর্বেদ মানে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, ঋক্সাম, যজু, অথর্ব, এটা তো কমন। তার বাইরে ন্যায়, সাহিত্য, কাব্য, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধবিদ্যা, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, সমস্ত বিষয় এখানে পাঠ্য হতো। এবং খুব বিখ্যাত পণ্ডিতরা এখানে পড়াতেন। রিসার্চ হতো যথারীতি, সেগুলো নিয়ে গবেষণা হতো। কত তত্ত্ব যে এখান থেকে তৈরি হয়েছে, আর এই নিচে চাপা পড়ে গেছে, আমাদের বহিঃশত্রুরা পুড়িয়ে দিয়েছে, আমি পরে ধ্বংসের বলবো। সেগুলো ভাবলে না মাথাটা খারাপ হয়ে যায়। সময় আমি ভাবি যে কে ছিল, আমরা কোথায় ছিলাম। একবার ভাবো তো, পৃথিবীর অর্ধেক লোক যখন জামা কাপড় পরতে শেখেনি, গুহায় থাকে, ফলমূল পেরে খায়, তখন আমাদের দেশে এইরকম ইউনিভার্সিটি ছিল। ভেবেছো? নালন্দার কথা জানি, তার আগে তক্ষশিলা মানে কোন যুগে আমরা ছিলাম, কোন সভ্যতা ভারতবর্ষ বহন করেছে, আর আজকে আমরা কত বড় অধঃপতন হয়েছে, ইংরাজির পেছনে ছুটছি আমাদের দেশের এত জ্ঞান বিজ্ঞান ছেড়ে দিয়ে। এগুলো ভাবলে, আমি বললে অনেকে ভাববে আপনি পিছিয়ে যাওয়ার কথা বলছেন। আরে বাবা, তার মধ্যে যা জ্ঞান ভান্ডার রয়েছে, নাসা আজকে যা বলছে, আমাদের আর্যভট্ট বড়মীর হাজার বছর আগে সেই কথা বলে রেখেছে, তাই তো? যাই হোক, সে তর্কে আর যাচ্ছি না। পাঠ্যক্রম এবার হচ্ছে পদ্ধতি, কি পদ্ধতিতে পড়ানো হতো। এই নালন্দাতে প্রথমত মৌখিক পদ্ধতি, আবৃত্তি, বিতর্ক সভা, এগুলো ছিল পাঠদানের মূল বিষয়। আবৃত্তি করে বলতে হতো, বিতর্ক সভা হতো পণ্ডিতদের সাথে, বিভিন্ন রকম ভাবে
এই ধরনের পদ্ধতি এখানে কিন্তু অ্যাপ্লাই করা হতো। এইবার প্রশ্ন আসছে তারপরে বেতন, যে নালন্দায় বেতন কি ছিল? এখানকার শিক্ষা ছিল সম্পূর্ণ তোমার যে অবৈতনিক, কোন রকম বেতন এখানে নেওয়া হতো না। তাহলে এত বড় প্রতিষ্ঠান, এত ছাত্র থাকা খাওয়া চলতো কি করে? প্রথমেই বলি, এখানে রাজা জমিদার মহারাজারা দান করতেন। নালন্দার আন্ডারে অনেকগুলো 10টার বেশি গ্রাম ছিল, তাদের কর বা অন্যান্য আয় সব নালন্দায় আসতো। সেখান থেকে এবং অন্যান্য সহযোগিতাতে এবং ভিক্ষুদের ভিক্ষান্নে এই নালন্দা মহাবিহারটা পরিচালিত হতো। এইবার সবচেয়ে ইন্টারেস্টিং, নালন্দার সবচেয়ে গর্বের জায়গা, গ্রন্থাগার। নালন্দার গ্রন্থাগার ছিল সবচেয়ে বড়, বিরাট একটা ব্লক ছিল, সেটা হচ্ছে লাইব্রেরি। সেই ব্লকটাকে বলা হতো ধর্মগঞ্জ। এই ব্লকটার নাম ধর্মগঞ্জ। সেখানে 3টি তোমার যে মূল লাইব্রেরি ছিল, রত্নসাগর, রত্নরঞ্জ, রত্নদধি, 3টি বড় বড় লাইব্রেরি, লক্ষ লক্ষ পুঁথি। এবার বলতে পারো তখন তো স্যার কাগজ আবিষ্কারই হয়নি। হ্যাঁ, হাতে লেখা পুঁথি, কলা পাতায়, অন্যান্য বিভিন্ন শিলালিপি থেকে শুরু করে বিভিন্ন ভাবে লেখা, গাছের ছালে এটা সেটা, কাপড়ের উপরে বিভিন্ন ভাবে লেখা সেই পুঁথি, লক্ষ লক্ষ পুঁথি দিয়ে 3টি বড় বড় লাইব্রেরি। পৃথিবীর যে কোনো সমসাময়িক, পৃথিবীর যে কোনো জ্ঞান ভান্ডারকে চ্যালেঞ্জ করার মতন জ্ঞান সমৃদ্ধি আমাদের এই ভারতবর্ষে ছিল। ভাবো একবার, 3টে বড় বড় লাইব্রেরি, রত্নসাগর, রত্নরঞ্জ, রত্নদধি, তাদের একসাথে বলা হতো ধর্মগঞ্জ। এই লাইব্রেরি ছিল নালন্দার সবচেয়ে। এইটার খিদেতেই বিদেশিরা আসতো যে এত জ্ঞান ভান্ডার একটা জায়গায় কি করে থাকতে পারে, এত জ্ঞান ভান্ডার কিন্তু এখানে ছিল। এবার এখানে অধ্যাপক, বহু অধ্যাপক মন্ডলী তো ছিলেনই হাজার খানিক, এবং বাঙালি একজন পণ্ডিত। তো আমরা তো নাম জানি, অতীশ দীপঙ্করের কথা আমরা শুনেছি তো, তাই তো? বাঙালি বিজ্ঞানী কিন্তু তিনি শিলভদ্র, এই নালন্দার কিন্তু অধ্যক্ষ ছিলেন, নালন্দার অধ্যক্ষ ছিলেন। এছাড়া বহু জ্ঞানী গুণীজন এখানে অধ্যাপনা করেছেন, পড়িয়েছেন, পাঠদান করেছেন, সমৃদ্ধ হয়েছে ছাত্ররা, দেশি বিদেশি ছাত্ররা এখানে এসছে। আর দুটো পয়েন্ট বলবো, বড় হয়ে যাবে নালে, অনেক বলতে গেলে অনেক। পরীক্ষা ব্যবস্থা, নালন্দায় কিন্তু লিখিত পরীক্ষা ছিল না, পরীক্ষা হতো মৌখিক, শ্রুতি নির্ভর পড়াশোনা, পড়ে শুনে মনে রাখতে হতো। কারণ কাব্য ছন্দে মনে রাখার একটা কৌশল ছিল, গদ্য রূপটা তখন তো কম ছিল, তার সুর ছন্দ মনে রাখতে হতো। সেগুলো নিয়ে বিতর্ক সভায় পণ্ডিতের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের উত্তর কিন্তু ছাত্রকে যুক্তি দিয়ে বোঝানো হতো। খুব জটিল ছিল। লিখিত পরীক্ষাতে আমি 2কে পাস করে আসতে পারবো, সাপোজ কেউ খুব কম ছেলেই করে, আমি সেটা কিন্তু তোমাদেরকে ছোট করবার উদ্দেশ্য নেই, কিন্তু আমাকে যখন যুক্তি দিয়ে বোঝানো হবে, বোঝাতে হবে, খুব বিষয়টা কিন্তু অনেক গভীরে আমাকে যেতে হবে। তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র, দর্শন, স্মৃতি, কাব্য, সাহিত্য, জ্যোতির্বিদ্যার হাতে কলমের কাজ, বিরাট একটা পদ্ধতিতে কিন্তু তখন অ্যাপ্লাই করা হতো। লাস্ট এবার যেটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে তাহলে স্যার ধ্বংস হলো কি করে নালন্দা? সত্যি এই নালন্দার ধ্বংস আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি, আমি বারবার বলেছি এগুলোকে ধর্মীয় ভাবে নিলে হবে না, আমাদের সভ্যতা সংস্কৃতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হচ্ছে এই নালন্দার ধ্বংস। বখতিয়ার খলজি তিনি নালন্দার উপরে আক্রমণ করেন। আমি এরপরে ইসলামিক শিক্ষা যখন পড়াবো, সুযোগ পেলে তখন বলবো ইসলামিক শিক্ষা ভালো দিকগুলো বলবো, এবং তার কিছু ডার্ক সাইড কিভাবে এসেছিল। যারা এসেছিল, আমার এখনকার যারা ভারতবর্ষে মুসলিম, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা নয়, এটা ভাববে না, কিন্তু সেই সময় যারা এসেছিল তারা তো ভারতের বহিরাগত, তারা তো ভারতের কেউ নয়। তারা এসে আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলোকে কেন অ্যাটাক করলো? যে এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এত গভীর, এদের এই শিক্ষা যদি ধ্বংস না করা যায়, এদের মধ্যে রাজত্ব করা যাবে না। তার মধ্যে নালন্দার এত খ্যাতি ছিল, এই নালন্দাকে ধ্বংস করলো, তছনছ করে দিল। সবচেয়ে দুঃখ লাগে কোথায়, এর ধ্বংসার কাহিনীগুলো সুযোগ পেলে কত সময় পড়বে, ভালো লাগবে, জানার দরকার। যে সেই যে বললাম একটু আগে, সবচেয়ে গর্বর ধর্মগঞ্জ, 3টে লাইব্রেরিতে যখন আগুন জ্বালিয়ে দেয়, কয়েক মাস লেগেছিল জানো, সে আগুন জ্বলেছে। বিভিন্ন পর্যটকরা, বিভিন্ন জন সেই সময় সমসাময়িক গ্রন্থ কয়েক মাস ধরে পড়েছে, এবং সেখানে যারা বড় বড় পণ্ডিত ছিলেন তাদেরকে হত্যা করা হয়। নালন্দা পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয় কি জানো তো, আজও নালন্দা যেতে হলে সে বখতিয়ারপুর জংশনে নামতে হচ্ছে, যে বখতিয়ার খলজি আমাদের নালন্দাকে ধ্বংস করেছিল। এটা সত্যিই দুর্ভাগ্য। অন্য কোনো মনীষীর নামে হোক,
এপিজে আব্দুল কালামের নামে হোক, হাজার আছে মৌলানা আবুল কালাম আজাদের নামে হোক, কোনো আপত্তি নেই। বারবার বলেছি এখানে ধর্মকে টানলে চলবে না, কিন্তু একজন বহিরাগত ছিলেন তিনি। এই যে মাত্র যাদের নাম তারা বহিরাগত, এরকম লক্ষ লক্ষ আছে, তারা কিন্তু বহিরাগত না, কিন্তু এরা ছিলেন বহিরাগত, ধ্বংস করেছিলেন। এবং সেখান থেকেই নালন্দা শেষ পর্যন্ত ধ্বংস হয়, কিন্তু তার জ্ঞান ভান্ডার কিন্তু পুরোপুরি অনেক ধ্বংস হয়ে গেলেও যেহেতু শ্রুতি নির্ভর ছিল, মানুষের মনের তো আর স্মৃতিকে তো আর মুছে ফেলা যায় না, ধীরে 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 জ্ঞান ভান্ডার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। নালন্দা ছিল আমাদের ভারতবর্ষের গর্ব, সংস্কৃতি। এক নালন্দে আমাদের বুঝিয়ে দেয় ভারতবর্ষ কৃষ্টি সংস্কৃতি কত উন্নত সে যুগে ছিল, আজ আমরা কত পিছিয়ে পড়েছি। আশা রাখবো ভবিষ্যতে নালন্দার মতন প্রতিষ্ঠান ভারতবর্ষে। এখন যখন দেখি না বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির তালিকায় ভারতের ইউনিভার্সিটি নেই, তখন একটা ভেবে আমার খারাপ লাগে, আমরা তো বিদেশিকে অনুসরণ করছি, অথচ ভারতকে অনুসরণ কথা অন্য দেশের অনুসরণ করবার কথা। সেদিন নিশ্চয়ই আসবে। এই হলো নালন্দার ইতিহাস। নেক্সট ভিডিওতে আবার কালকে আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ।